ওয়েলকাম ফ্রেন্ডস। আমরা বিগত কয়েকদিন বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত, যেমন পশ্চিমবঙ্গ পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, এসএসসি, গ্রুপ ডি, যে কোনো পরীক্ষার সম্পূর্ণ বাংলা ভাষায় আমরা অঙ্ক প্র্যাকটিস সেট বা মক টেস্ট শুরু করেছি। আজ আমরা এই অঙ্ক প্র্যাকটিস সেট বা মক টেস্টের 6 নম্বর পর্ব। এই 6 নম্বর পর্বে আমরা আরো এমন কিছু কোশ্চেন নিয়ে আসবো সেগুলো যা তোমাদের ভবিষ্যতের কথা বাদ দাও, পরে সেটা তো পরে দেখাই যাবে ভবিষ্যতে কি হবে। প্রথম কথা, তোমাদের অঙ্ক চর্চার ক্ষেত্রে অত্যন্ত উপকারী হবে। দেখো, অঙ্ক চর্চা করাটা ভীষণ, অর্থাৎ প্র্যাকটিস করাটা ভীষণ গুরুত্বপূর্ণ। তুমি সব অঙ্ক পারো বা সব অঙ্ক পড়েছো, কিন্তু অঙ্ক প্র্যাকটিস করনি তো কিছুদিন পরে সমস্ত অঙ্ক ভুলে যাবে। তাই অঙ্ক প্র্যাকটিস করাটা ভীষণ ভীষণ জরুরি। ঠিক আছে? তো সেই কারণেই আমরা অঙ্ক প্র্যাকটিস করছি। তোমরা প্রথমে আমার গ্রুপ থেকে সেটটা ডাউনলোড করে নিও বা সেটটা নিয়ে নিও, তারপরে প্র্যাকটিস করো। যদি কোনো অসুবিধা হয় তবে অঙ্কগুলো একবার চেক করে নিও। চলো সরাসরি শুরু করছি আজকে আমাদের এই প্র্যাকটিস সেটের ষষ্ঠ পর্বায়। শুধুমাত্র একটি অনুরোধ করবো, যারা এখনো পর্যন্ত এই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো আমার। এবং অবশ্যই নোটিফিকেশন বেল আইকন প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট তুমি সহজে পেতে পারো। চলো শুরু করছি আজকে মূল পর্ব। দেখো, এখানে 15টি কোশ্চেন। আমাদের সময় মোটামুটি আমাদের মতো ধরে নেবে, ঘড়ি ধরে 15 মিনিট ধরবে তোমরা। আমি যেহেতু বলবো কথা বলে বলে, তাই একটু সময় লাগবে। প্রথমে একটি অঙ্ক দিয়েছে রুট ওভার অফ 1 to 1, রুট ওভার অফ 1 2 3 1, রুট ওভার অফ 1 2 3 4 3 2 1 and 1 2। এই যে যেটা আছে না, এই যে যেগুলো রয়েছে, এইগুলো কিন্তু রুট ওভার করা খুব সহজ। একবার খেয়াল করে এখানে 1 2 1, তাহলে এটা রুট করলে আমরা কত পাবো? 11 পাবো। 1 2 3 কত পাবো? 1 1 1 পাবো। 1 2 3 4 চারখানা আছে, 3 2 1, তাহলে 1 1 1 1 পাবো। এবং 1 2 3 4 5, 1 1 1 1, অর্থাৎ 11 প্লাস 1 1 ট্রিপল 1, তারপরে আমাদের চারটে 1, তারপরে তোমাদের কি পাঁচটা 1। ঠিক আছে? হয়ে গেছে। এবার দেখো, এখানে যদি আরেকটা এক থাকতো তাহলে বেশি সুবিধা হতো অঙ্কটা যোগ করতে, কিন্তু এখানে এক নেই। আমরা এক ইচ্ছাকৃত ভাবে দিলাম, যা যোগ হবে সেখান থেকে এক বিয়োগ করবো। তাহলে কি হবে? আলটিমেটলি হবে আছে আমাদের এরকম যে 5 4 3 2 1। এটা কি করে আসলো? দেখো, এই 1 2 3 4 5 হয়েছে। আবার এখান থেকে 1 2 3 4। ওকে, তারপরে আবার এখানে 1 2 3। ঠিক আছে? তারপরে দেখো 1 2, এইভাবে যোগ করা যায় অতি সহজে। তো আমরা একটু যোগ করে নিলাম। এখন দেখো, এটা যোগ করে আমরা 5 বসিয়ে দেবো। এখানে কোনো হাতে ক্যারি নেই, ফলে এখানে কিছু যোগ হবে না। 4 বসিয়ে দেবো, এখানে আবার ক্যারি নেই, আবার এরকম করে কন্টিনিউ আমরা বসিয়ে দেবো। কিন্তু অঙ্কটার উত্তর এটা হবে না, কারণ দেখো এই একটা আমাদের প্রশ্নে ছিল না, তো একটা আমাদের বিয়োগ করতে হবে। 1 2 3 4 4 আমাদের অ্যান্সার হয়ে যাবে। সো অপশন অনুসারে অ্যান্সার হবে আমাদের সি। খুব ভালো করে খেয়াল করো, এভাবে যোগ তোমরা কি করে করবে? প্রচুর এরকম যোগ আছে আমাদের। 5 প্লাস 5 5 প্লাস 5 5 5 প্লাস 5 5 5 5, এরকম যোগ আসবে তোমাদের। ঠিক আছে? তো কি করবে তোমরা? দেখো এখানে 1 2, মানে 1 2 3 4টে আছে। প্রথমে 4 5 20 দিয়ে দাও, তারপরে 3 5 15 দাও, তারপরে 5 দিয়ে 10 দাও, তারপরে 5 দিয়ে 5, কারণ 4টেই সংখ্যা হবে। এবার তোমরা যোগ করার সময় কি করবে? লাস্ট ডিজিটটা এখানে লিখে দেবে 0। এবার এই যে 2টা আসলে, এই 2টা এই হাতে নিয়ে চলে যাবে। তাহলে 15 দিয়ে 17 হলো, 7 লিখলে হাতে থাকলে 1, সেই 1টা এখানে নিয়ে যাবে। 10 এর 11 হাতে থাকলে 1, আবার হাতে 1 থাকলো, 5 থেকে 6, তাহলে এখানে 6। তাহলে এইটা হবে তোমাদের তখন সম্পূর্ণ যোগফল। ঠিক আছে? তো এইভাবে তোমরা অতি সহজে যোগ করতে পারো। ঠিক সেই পদ্ধতিতে আমি যোগ করলাম। সুতরাং এখানে আমরা দুটো জিনিস শিখতে পারলাম: এক, কিভাবে বর্গমূল সহজে করে যায়; দুই, কিভাবে সহজে যোগ করা যায়। চলো কোশ্চেন নাম্বার 2। এটা অবশ্যই ত্রিকোণমিতি থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা অ্যান্সার করার জন্য আমরা কি করব? এই যে যেটা আছে tan 80 ইন্টু tan 10, এই যে যেটা আছে, এবং এখানে sin স্কয়ার 70 প্লাস sin স্কয়ার 20। তোমরা এই জিনিসটা খুব পরিষ্কার জানো যে যদি এখানে 70 এখানে 70 থাকতো, তাহলে আমরা অবশ্যই কিছু করতে পারতাম, বা এখানে সমান থাকলে করতে পারতাম। তো আমরা কি করব? নিশ্চয়ই তোমরা প্রকরণের নাম শুনেছো, প্রকরণ সংক্রান্ত অঙ্ক এটা। তো tan 80 যেটা আছে এটা থাকলো, কিন্তু tan 10 যেটা আছে এটাকে আমরা cot লিখে দিলাম, এবং এটাকে কি করলাম? 90 মাইনাস 10 করে দিলাম। 90 মাইনাস 10 কত হবে? ডাইরেক্ট আমরা একদম বেসিক থেকে করছি। নাহলে আমি আরো সহজে করতে পারতাম, সময় কমে করতে পারতাম। ঠিক এটা করতে একই রকম। sin স্কয়ার আমরা 70 রাখলাম, প্লাস এখানে আমরা cos স্কয়ার করে দেবো।
cos স্কয়ার, কিন্তু এটা 90 মাইনাস 20, ঠিক আছে। তাহলে এখানে কত হবে tan 80, আর এটা কি হয়ে যাবে আমাদের, এটাও কিন্তু আমাদের cot 80 হয়ে যাবে। সুতরাং ডিগ্রি আমাদের সমান হয়ে গেল, আর এদিকে আমাদের কি থাকবে sin স্কয়ার 70 প্লাস cos স্কয়ার, দেখো বিয়োগ করো, দেখো 70। তাহলে এই দুটো যোগ করলে আমরা জানি কত হবে, 1 হবে। এখানে একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, tan ও cot একে অপরের পরিপূরক, তাহলে এই দুটো গুণ করলে 1 হবে। সো 1 প্লাস 1 সমান কত অ্যান্সার হবে, 2 আমাদের অ্যান্সার হবে, অর্থাৎ অপশন বি আমাদের ক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 3, এটি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। এই ধরনের অঙ্ক তো আমরা অনাশাই পরীক্ষাতে দেখতে পাই। একজন ব্যাটসম্যান তার 12তম ইনিংসে 120 রান করায়, গড় রান 5 বৃদ্ধি পেল। 12তম ইনিংসে কত রান করেছে, 12তম ইনিংসে তার কত রান করছে। অত্যন্ত সহজ অঙ্ক, কিভাবে করবে দেখো, ডিটেলসে আমরা করবো, তার আগে সঠিক কিভাবে করবো সেটা একবার দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আমাদের অ্যান্সারটা মিলিয়ে দেবো, ঠিক আছে। তাহলে 12তম ইনিংসে রান 120 করে কত বাড়লো, 5 বৃদ্ধি পেলো। তাহলে এই 5 ইন্টু 12 করে দাও, 12 ইন্টু 5 কত হলো, ঠিক আছে। কত রান করেছিল সে, 120, 120, আর এই যে বৃদ্ধি পেলো সেটা বিয়োগ দিয়ে দাও, আর আগে ছিল কত, অ্যাভারেজ ছিল, অর্থাৎ অপশন এ আমাদের সঠিক। যদি মনে করো না আমরা ডিটেলসে একবার স্যার দেখে নেবো, বা দাদা একবার ডিটেলসে দেখে দেন, তাহলে এরকম হবে। ধরি আমি আগে গড় ছিল এক্স, তাহলে এখন কত, এক্স প্লাস, ইনিংস পর্যন্ত গড় ছিল এক্স, 12তম ইনিংস খেলার পরে গড় হলো এক্স প্লাস 5, কারণ 5 বৃদ্ধি পেয়েছে। এখানে মোট কত, 11 প্লাস এক্স। এখানে আমরা 120 করেছে 12তম ইনিংসে, এটা 11টা ইনিংসের মোট, 12 ইনিংসে যোগ করে 12 ইনিংসের মোট হলো, আর এটা তো গড়, তাহলে 12 ইন্টু এক্স প্লাস 5। কোথাও কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানিও। ব্যাস, এবার এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, দেখো এক্স ইকুয়ালস টু, এখানে 120 আছে, 5 বরং 60 আছে, 60টা ওদিকে চলে যাবে, 11টা এদিকে আসবে, এক্স সমান 120 মাইনাস 60ই পাবে। সো 60 আমাদের অ্যান্সার। তাহলে কিভাবে সহজে করবে, কিভাবে অত্যন্ত সেকেন্ডে করবে সে বিষয়টাও জেনে নাও, কিভাবে ডিটেলসে করবে সেটাও একবার দেখে নাও। কারণ অনেক সময় হয় শর্ট আমরা ভুলে যাই, তখন আমরা ডিটেলসে কিন্তু করলে আবার শর্টটা আমাদের মনে পড়ে যায়। চলো কোশ্চেন নাম্বার 4, একজন পুরুষ বা দুজন মহিলা বা তিনজন বালক, তাহলে একজন পুরুষ মানে একটা ম্যান সমান দুজন মহিলা, দুজন ও ম্যান সমান তিনজন চাইল্ড, এটা বলা আছে। একটি কাজ 121 দিনে করতে পারে। একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালক একত্রে কত করবে, মানে 1m প্লাস 1w প্লাস 1 চাইল্ড আলটিমেটলি কত দিনে করতে পারবে। এরা করতে পারে 121 দিনে, এরা কত দিনে করতে পারবে। তো উপরে খেয়াল করো, একজন ম্যান মানে কজন চাইল্ড, তিনজন চাইল্ড, তাহলে একজন ম্যানের জায়গায় তিনজন চাইল্ড বসিয়ে দাও, তিনজন চাইল্ড প্লাস, এখানে একটু খেয়াল করো, দুজন ওম্যান সমান একজন, তিনজন চাইল্ড, দুজন ওম্যান সমান তিনজন চাইল্ড, তাহলে একজন ওম্যান সমান কত, 3/2 চাইল্ড। এখানে আমরা 3/2 চাইল্ড করে দিলাম, এবং এখানে এক চাইল্ড আছে। আলটিমেটলি মোট চাইল্ড কত হলো দেখো, 3 একে 4, 4 আর এখানে 1.5, তাহলে 5.5, ঠিক আছে, বা 11/2 আমাদের চাইল্ড হলো। আমরা যোগ করে নিলাম, নিজের মতো করে যোগ করে নেবে। এখানে 3 আর একে 4 আর এখানে 1.5 আছে, তাহলে 5, 5.5, 5.5 হচ্ছে 11/2 চাইল্ড। সো আমাদের এবার মূল অঙ্কে চলে যাবো আমরা। মূল অঙ্কটা কি ছিল দেখো, তিনজন বালক অর্থাৎ 3 চাইল্ড কাজ করতে পারে 121 দিনে। 1 চাইল্ড কত দিনে কাজ করতে পারবে, অবশ্যই একজন চাইল্ডের বেশি দিন লাগবে, কিন্তু 3, এবং 11/2 চাইল্ড কত দিন করবে, এটা কিন্তু অনেক কম দিনে করতে পারবে। তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, 11/2 গুণ করে আমাদের 2 উপরে চলে যাবে, 11তে কাটলাম, 11তে 121, 6 11 66। সো আলটিমেটলি অ্যান্সার কি হবে আমাদের এই অপশন। ওকে, কোশ্চেন নাম্বার 5, কোন মূলধন চক্রবৃদ্ধি সুদের, কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে 2 বছরের সুদ আসলে এত হবে, 3 বছরের সুদ আসল, আচ্ছা 3 বছরের সুদ আসল, মূল চক্রবৃদ্ধি হোক আর যাই হোক, আসলে একটা পি টাকা ছিল, সেটা প্রথম বছর, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এন্ড থার্ড ইয়ার, এখানে একটা চক্রবৃদ্ধি সুদ খাটলো, সুদ আসল হলো, এখানে একটা চক্রবৃদ্ধি সুদ আসল হলো, এখানে চক্রবৃদ্ধি সুদ আসল হলো। খেয়াল করো এই থার্ড বছরের আসল কোনটা, নিশ্চয়ই এখানে পি যেটা আছে সেটা প্লাস এই সুদটা, তাই না, আসল, তাহলে এইটাই তো আসল। আমরা এক কাজ করবো, দেখো এই 1 বছরের ডিফারেন্সটা আসলে কি, 1 বছরের ডিফারেন্স হচ্ছে সরল সুদ। তাহলে আমরা সরল সুদের ক্ষেত্রে আমরা কি করবো, এইটা আর এটা বিয়োগ দিয়ে দেবো, 6214 মাইনাস 5975, অর্থাৎ 200 কত হচ্ছে এখানে, এখানে 25, দেখো এখানে 25 আর 214, 239 টাকা। তাহলে 1 বছরে সরল সুদ অনুসারে সে পায় কত, 239 টাকা। কত টাকার উপরে,
5,975 টাকার উপরে। সুতরাং সুদের হার কত হবে, রেট অফ ইন্টারেস্ট কত হবে, সুদ 239 ডিভাইডেড আসল 5975 ইন্টু 100%। এটাকে তোমরা একটু কাটাকাটি করো, আমি একবারে কাটাকাটি করছি। এখানে 25 হবে আর 5 দিয়ে 25 থেকে এখানে 4 4%। ঠিক আছে, তো এটা আমাদের কত হবে, 4%। কোশ্চেন নম্বর 6, দুই প্রকার মিশ্রণে জলদুধের অনুপাত কত, না 4:3, 2:7, 3, এবং পরবর্তী সময় কত হবে, 2:7 হবে। তো এই অঙ্কগুলো করার জন্য আমরা সব থেকে যে পদ্ধতি অবলম্বন করি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের অ্যালিগেশন মেথড। সব থেকে ভালো আমরা কি করি, এটা অ্যালিগেশন মেথডের সাহায্যে করি। যে কোনো একটা আমরা বের করে দেবো, হয় জল নাহলে দুধ আমরা বের করবো, এনিওয়ে। ঠিক আছে, তাহলে হয় জল নাহলে দুধ বের করে নেবো, যে কোনো একটা বের করবো, তাতে আমাদের অ্যান্সার হয়ে যাবে। চলো আমরা কি করি, জলটা এখানে প্রথমে জল আছে, জলটাই বের করি। তাহলে জলের আনুপাতিক ভাগ আর 4/7। এর দেখো জল 4 ভাগ আছে আর দুধ আছে 3 ভাগ, তাহলে জলের ভাগারটা কত, মোট 4 ভাজিত 4 ভাগ ভাজিত 7। আবার এটা কত আছে, 2/5। কিন্তু এখানে একটু খেয়াল করো, এখানে ছিল জল দুধ আর এখানে হচ্ছে দুধ জল, তাহলে এর অনুপাতটা হয়ে যাবে 7:2। সো এখানে হয়ে যাবে 7/9। আমরা কি করব, এই দুটো বিয়োগ করব, এই দুটো বিয়োগ করব। আরেকটা কাজ করতে পারি, এই ভগ্নাংশগুলোকে তোলার জন্য আমরা সরাসরি গুণ করতে পারি। কত দিয়ে গুণ করতে পারি, এই 7, 5 এবং 9 এদের লসাগু যা হয়, সেই লসাগুদের সবাইকে যদি গুণ করে দিই, তাহলে ভগ্নাংশটা একেবারে চলে যাবে, অর্থাৎ ভগ্নাংশটা থাকবে না। তাহলে সেটাও করা যেতে পারে, অসুবিধা কিছু নেই। 5, 7 এবং 9 এর লসাগু কত হবে, 9 লসাগু হবে 5 × 7 × 9। তাহলে সবাইকে 5 × 7 × 9 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। অথবা ভগ্নাংশ যোগ বিয়োগ করে বিয়োগ করো, যে কোনো একটা। ঠিক আছে, তো চলো আমরা ভগ্নাংশ যোগ বিয়োগ করে বিয়োগ করি, কারণ এখানে একটু বড় বড় সংখ্যা মনে হচ্ছে। বিয়োগ করলে এখানে 7/9 - 4/7, এটা অনুপাত। এবার এখানে হবে 2/5 - 7/9। এই ঠিক আছে, জাস্ট এই অনুপাতটা করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এখানে প্লাস মাইনাসকে পরে আমরা দেখে নেবো, প্লাস মাইনাসে কি গন্ডগোল হলো কি না হলো সেটা পরে দেখে নিচ্ছি। এখানে কত হচ্ছে, 5 নং 45, 9 দিয়ে 18, 5 35। অনুপাত যেহেতু এখানে অনুপাত চেয়েছে, মাইনাসটা আমাকে অ্যাভয়েড করে দেবো। 7 নং 63 আর 7 49 - 36। তো বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, এখানে পাচ্ছি কত, 17/45 অনুপাত এখানে কত পাচ্ছি, 13/63। 9 তে কাটলাম 7, 9 তে কাটলাম 5, কোনাকুনি গুণ করো 119 + 65। দেখো এখানে মাইনাসটা ছিল, মাইনাসটা ইগনোর করো, কারণ এখানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়। তো আমরা তো ভগ্নাংশটা খেয়াল করিনি যে কোনটা বড় কোনটা ছোট, সেই জন্য আমাদের মাইনাস আছে, মাইনাসটাকে ইগনোর করে দাও, কোনো চাপ নেই। 119:60। একটি গোলকের ব্যাসার্ধ 15% বৃদ্ধি করা হলে বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 4πr², অর্থাৎ a প্রপোর্শনাল টু r²। সো এটাকে স্কয়ার করে দাও, এটাকে তুমি স্কয়ার করে দাও। 15 বাই কি করবে, 15 বাই বলো, স্কয়ার করে দাও। তাহলে কত হবে, স্কয়ার করলে আমাদের 225 পাবো আমরা, তাই তো। 15 কত হয়, 225 গেল। তাহলে পার্সেন্টেজ অনুসারে কত হবে, পার্সেন্টেজ অনুসারে কিন্তু আমাদের 22.5। এইভাবে তুমি এটা কিন্তু যে কোনো ভাবে করতে পারো, বিভিন্ন অনেক রুল রয়েছে, সেই রুল অনুসারে করতে পারো। সেই রুল অনুসারে করলেও কিন্তু অ্যান্সারটা সেমই হবে। বা এখানে ডাইরেক্ট একটা ওই রকম একটা ব্যাপার রয়েছে, যেটা যত শতাংশ বৃদ্ধি করা হলো, এখানে কি আছে, r³ আছে। সো স্কয়ারের জন্য আমরা এটা 15 তার স্কয়ার করে দাও, 15 15 225, সো 22.5 হয়ে যাবে। অনুপাত মানে এই যে অংশটা অনুপাত মানে দশমিকটা কি করে এলো, সেটা যদি আমরা দেখাতে চাই, তাহলে এই যে ভগ্নাংশ আছে না, 15/100 এটা রয়েছে, এটাকে স্কয়ার করো, তাহলে হয়ে যাবে 225। আর নিচে 100, আচ্ছা এখানে 15% বৃদ্ধি করা হয়েছে, তাই না। তাহলে 15% যদি বৃদ্ধি করা হয়, তাহলে চলো আমি একটু চেক করে দেখি, মনে হচ্ছে কিছু গন্ডগোল হচ্ছে। 15% মানে হচ্ছে 15/100। আমরা 5 দিয়ে যদি কাটি, আমরা 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 20, অর্থাৎ 23/20। ওকে, এর স্কয়ার করতে হবে আমাদেরকে। এর স্কয়ার করলে কত হবে, 23 এর স্কয়ার কত হয় বলো, 23 এর স্কয়ার 20 20 তো 400, 59529/400।
ঠিক আছে, তাহলে কত বৃদ্ধি পেলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখানে কত বৃদ্ধি পেয়েছে, 129 বৃদ্ধি পেয়েছে 400-তে। সো 100-এ কত বৃদ্ধি পাবে, এটা দুটো কেটে গেল, 4 দিয়ে কাটলাম, 3, হ্যাঁ 2.25। এইটা অ্যান্সার হবে, 22 দশমিক এটা অ্যান্সার হবে না। আমার মনে হচ্ছিল কিছু একটা গন্ডগোল হচ্ছিল, সেই জন্য আমি ডিটেলসে অঙ্কটা করলাম। তো এটা হচ্ছে বিষয়। ওকে, এটা তাহলে আমাদের কিন্তু ভুল হলো। আরে এটা কেন বুঝলাম, এটা তো মুছে যাবে না, না এটাই তো অ্যান্সার। 129 ডিভাইডেড 400, ঠিক আছে, 32.5, এটা আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট আমরা যাই, কোশ্চেন নাম্বার 8। এক ব্যক্তি 13 কিমি প্রতি ঘন্টা বেগে 39 কিমি, তাহলে 39 কিমি গিয়েছে 13 কিমি পার আওয়ার বেগে, এবং 49 কিমি গিয়েছে 7 কিমি পার আওয়ার বেগে। তাহলে এখানে সময় লেগেছে কত, সরি এটা 39 কিমি আছে, ঠিক আছে। তো 3 ঘন্টা, এদিকে লেগেছে আমাদের 7 ঘন্টা, মোট সময় কত, মোট সময় 10 ঘন্টা, মোট দূরত্ব কত এই দুটো, 8, 7, 8, 88 কিমি। মোট সময় হচ্ছে 10 ঘন্টা, 10 ঘন্টাকে ভাগ দিয়ে দাও, 8.8 কিমি পার আওয়ার আমাদের। ঠিক আছে, গড় দূরত্ব বের করা, গড় গতিবেগ বের করার নিয়মই হচ্ছে মোট সময় ব্যতীত মোট দূরত্ব। মোট সময় প্রথমে বের করবো, মোট দূরত্ব বের করবো, ব্যাস ভাগ করবো, অ্যান্সার হয়ে যাবে। অপশন নিয়ে আমাদের সঠিক। এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি যায় 3 ঘন্টায়, তাহলে 15 কিমি যেতে তার সময় লাগে 3 ঘন্টা, তাহলে গতিবেগ কত না 5 কিমি পার আওয়ার। ঠিক আছে, স্রোতের অনুকূলে, প্রতিকূলে আবার 7.5 ঘন্টায় ফেরত আসে, তাহলে 15 কিমি 7.5 ঘন্টায় আসে, মানে 2 কিমি পার আওয়ার। এখন কি চেয়েছে, স্থির জলে ওই ব্যক্তির বেগ। আমরা এই যে যেটা যে অঙ্কটা করছি, এই অঙ্কটাও কিন্তু আমাদের সম্পূর্ণভাবে করা রয়েছে, তোমরা যদি খেয়াল করো বা করতে পারো। ঠিক আছে, প্লে লিস্টে আমাদের এই নৌকা এবং স্রোতের অঙ্ক রয়েছে, সেখানে যাও, এখন ডিটেলস ওখানে করা আছে, তো ডিটেলস একবার দেখে নাও, মজা আসবে আশা করি। তো চলো এবার তাহলে আমাদের এই দুটো হলো, তাহলে স্রোতের গতিবেগ কত হবে, ওই ব্যক্তির গতিবেগ চেয়েছে, ব্যক্তির গতিবেগ বলে এই দুটো যোগ করবো, ডিভাইডেড 2 করে দেবো, অর্থাৎ 7/2, তার মানে 3.5 কিমি পার আওয়ার। যদি এটা হচ্ছে ব্যক্তির গতিবেগ, যদি স্রোতের গতিবেগ বের করতে পারলে তাহলে কি করব, এই দুটো বিয়োগ করব, বাই 2 করবো, 3/2 মানে হচ্ছে 1.5 কিমি পার আওয়ার। সো এখানে কিন্তু 3.5 কিমি পার আওয়ার অ্যান্সার। কোনটার অ্যান্সার ঠিকঠাক। নাম্বার 10, এক্স বাই ওয়াই এর মান যদি 1 এর বেশি হয়, এক্স বাই ওয়াই গ্রেটার দেন 1, তাহলে কি করব আমরা, এক্স গ্রেটার দেন ওয়াই। এবার এবার আমরা কি করব দেখো, তার মানে কি এক্স হচ্ছে বড় সংখ্যা, ওয়াই হচ্ছে ছোট সংখ্যা, তাহলে কখন 1-এর চেয়ে কম হবে। দেখো এটা হচ্ছে বড় সংখ্যা, আমি ধরো বড় সংখ্যা ধরলাম 4, ছোট সংখ্যা ধরলাম আমি 3, তাই না, 3 ধরলাম, বা আরো বড় করে ধরি, এটা 10 এটা 2 ধরলাম, ঠিক আছে, 10 এবং 2 ধরলাম, তাহলে কোনটা সঠিক হবে। ওকে, তো এইটাকে উল্টালে দেখো 3/4 হয়ে, এইটা এইটা খেয়াল করো, 3/4 হয়, তাহলে এটা সর্বদাই কিন্তু ছোট হবে। এগুলো কিন্তু ছোট নাও হতে পারে, এগুলো ছোট নাও হতে পারে, কারণ এই ধরার হিসেবে নির্ভর করবে, কিন্তু তুমি যাই ধরো না করো কেন, এইটা কিন্তু সর্বদাই ছোট হয়ে যাবে। সো অপশন ডি আমাদের সঠিক। কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত 5:6, তাদের গসাগু 7, তো অনুপাত দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, সংখ্যা দুটি কিন্তু অনায়াসে বেরিয়ে যাবে, 5×7 = 35, 6×7 = 42, এই দুটো যোগ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে, সো 77। এই যে গসাগু সংক্রান্ত যে অঙ্ক, আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক কিন্তু আমরা করে দিয়েছি, এই গসাগু সংক্রান্ত অঙ্কও কিন্তু আমরা অলরেডি, গসাগু সংক্রান্ত অঙ্ক কিন্তু আমরা বহুদিন আগে করেছিলাম। তোমরা একবার ওগুলো চেক করো, তাহলে তোমাদের ভবিষ্যতে আশা করি এই সমস্যাগুলো আর হবে না। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 12, আনন্দ ও দীপক, এই অঙ্কগুলো আমরা করে দিয়েছি। এই অঙ্কগুলো দেখো, আনন্দ দীপক যথাক্রমে 22,500 টাকা এবং 25,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, মূলধন অনুপাত কত, 22/5, ডাবল জিরো অলরেডি ডাবল জিরো কেটে দাও, অনুপাত 350, 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে 9 হবে, 25 দিয়ে কাটলে 3×4 = 12 আর 2 14 হবে। তো এই হচ্ছে অনুপাত, এই অনুপাতেই তাদের লভ্যাংশ ভাগ হবে, লভ্যাংশ আছে 13,800। কার চেয়েছে, দীপকের চেয়েছে, দীপকের ভাগার হচ্ছে 14/23, 23 দিয়ে কেটে দাও, 6 23 এত হয়, ডাবল জিরো 8 4 ডাবল জিরো, অর্থাৎ 8400 টাকা বা 8,400 টাকা আমাদের অ্যান্সার। কোশ্চেন নম্বর 13, এটি এটি তো নর্মালি এসে নর্মালি করা যায়, কোনো সমস্যা নেই, যোগ বিয়োগ গুণ ভাগ করে করতে পারি। এছাড়াও আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেথড আছে ডিএসএম মেথড, ডিজিটাল সাম মেথড। এই ডিজিটাল সাম মেথডে কিন্তু আমরা করে দিয়েছি, একবার তোমরা চেক আউট করে নিও ডিজিটাল সাম মেথড কেমন বা কি। আশা করি তোমাদের এই ডিজিটাল সাম মেথডে বিভিন্ন বা বড় বড় সমীকরণের সমাধান খুব সহজে করতে পারবে। ঠিক আছে,
আশা করি তোমরা অবশ্যই করতে পারবে। আবার দেখে নিও, আমি প্লে লিস্টে কি বলে আমি এসে দিয়ে দেবো, আইপ্যাডটা আমি দিয়ে দেবো, ওখান থেকে তোমরা একবার চেক বা প্লে লিস্টেও তোমরা পেয়ে যাবে, একবার চেক করো, সব পেয়ে যাবে। তো ডিএসএম এ যদি করি, ডিএসএম এ আমি রুল কি না কি সব বৃত্তান্ত আমি এখনো বলছি না, সরাসরি অঙ্ক করছি। এবার তোমরা চেক আউট করে দেবো ডিএসএম কিভাবে করতে হয়। তো এই দুটোকে, এই তিনটেকে আমরা যোগ করবো, 6 আর 3 9, তাহলে এই 9 আমরা বাদ যাবে, তাহলে 5 থাকলো, তাহলে এইটা ডিএসএম এ 5 হবে। 5 আর 4 9, এটাও বাদ গেল, তাহলে ডিএসএম এর ভ্যালু হচ্ছে 3 হবে। এখানে কত হচ্ছে দেখো, 10 আর 2 12, 12 মানে হচ্ছে 12 হলো 2 4 6 যোগ করলে 12 হলো, 12কে আবার যোগ করতে হবে, তাহলে 3 হচ্ছে, তাহলে এটা হচ্ছে 3 হলো প্লাস 3, তাহলে দেখো এই 3 আর 3 কেটে গেল, তাহলে এই টোটাল এই পাশেরটার ডিএসএম ভ্যালু হচ্ছে 5 হলো। এখন এই দিকটাই খেয়াল করো, এখানে কোশ্চেন মার্ক আছে প্লাস এখানে 15 তার স্কোয়ার আছে। 15 তার স্কোয়ার কত হয় তোমরা নিশ্চয়ই জানো, 225। 15 এর স্কোয়ার কত হয়, 225, ঠিক আছে। তাহলে এর ডিএসএম করলে কত হবে খেয়াল করো, 2 এর 2 4, 4 আর 5 9, 9 হচ্ছে 9 মানে কত 0, তার মানে 0। অথবা তুমি এরকমও করতে পারতে, 5 আর 1 6 তার স্কোয়ার, 6 মানে হচ্ছে 36, মানে হচ্ছে 0, দেখো আবার 0 হয়ে গেল। তো যে কোনো একভাবে করো তাতেই হবে। সুতরাং তুমি বলতে পারবে যে কিছু একটা সংখ্যার সঙ্গে শূন্য যোগ করার অর্থ কি, অর্থাৎ দেখো বা 5 সমান সমান, আমি কোশ্চেন মার্ক লাগিয়ে দিলাম, অর্থাৎ কোশ্চেন মার্ক সমান সমান ডিএসএম এ কত হবে, 5 হবে। তো এখন আমাদের এইগুলো দেখার বিষয়, কোনটা ডিএসএম 5 হয় একটু পড়তে হবে। বা এই অঙ্কটা কিন্তু তুমি দেখো, এটা তো অনেক ছোট অঙ্ক আছে, এর থেকে অনেক বড় বড় অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে, তখন কিন্তু তোমার ডিএসএম মেথডটা ইউজ করতে হবে। অন্য মেথডে ইউজ করলে ভুল তো যেতেই পারে, সঙ্গে অনেক টাইম লাগবে। তো ডিএসএম মেথডে আমি করছি। 5 আর 4 9, 9 কেটে গেল, তাহলে এটা ডিএসএম ভ্যালু হচ্ছে 1। 3 একে 4 একে 5, এটা হচ্ছে ডিএসএম ভ্যালু হচ্ছে 5। 3 একে 4 একে 5 9, 9 মানে ডিএসএম ভ্যালু হচ্ছে 0। 3 আর 2 5 একে 6, এটা ডিএসএম ভ্যালু 6, ঠিক আছে। একমাত্র একটি সংখ্যার ডিএসএম ভ্যালু 5 আছে, যা হচ্ছে অপশন বি। সুতরাং অপশন বি এ কিন্তু আমাদের অ্যান্সার। অথবা তোমরা যেভাবে করো, যোগ বিয়োগ করে করতে পারো, ওভাবেও করতে পারো, অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 14, নল ও চৌবাচ্চা সংক্রান্ত অঙ্কও কিন্তু আমরা সমস্ত চ্যাপ্টারের অঙ্ক কিন্তু আমরা আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে। তোমরা যদি মনে করো যে একটু দেখবে, তাহলে দেখে নিতে পারো। এ একটি খালি চৌবাচ্চাকে 12 মিনিটে পূর্ণ করে, তাহলে এ 12 মিনিটে পূর্ণ করে, বি 15 মিনিটে খালি করে। ওকে, এ প্লাস এ মাইনাস, তাহলে এদের যদি আমি চৌবাচ্চাটা কিন্তু কত জল ধরে, আমি চৌবাচ্চাতে জল ধরে 60 লিটার, এটি লসাগুটা 60 লিটার, সেই 60 লিটার। অর্থাৎ এ নল মিনিটে পূর্ণ করে 3 লিটার, বি নল মিনিটে খালি করে 2 লিটার, প্লাস এটা মাইনাস। তাহলে এই দুটো যদি একসঙ্গে হয়ে যায়, তাহলে আলটিমেটলি কত হবে না 1 লিটার, ঠিক আছে। কেন, কারণ 3 লিটার পূর্ণ আছে, 2 লিটার খালি হয়ে যাচ্ছে, তাহলে 1 মিনিটে 1 লিটার পূর্ণ হয়, 60 লিটার পূর্ণ করতে হবে, তাহলে 60 ব্যতীত এই দিকে যেটা হবে সেটা 1, অর্থাৎ 60 মিনিট চাই। 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা, ঠিক আছে। সো 1 ঘন্টা আমাদের কিন্তু। চলো, আজকের এই মক টেস্টের বা প্র্যাকটিস টেস্ট সেটের একদম শেষ কোশ্চেন। তোমরা প্র্যাকটিস সেট তো করবেই, সেই সঙ্গে সঙ্গে প্লেলিস্ট গুলো একবার চেক করে নিও, তাহলে অবশ্যই তোমাদের 11টি গড় সংখ্যার গড় 11.9, 6টি সংখ্যার গড় 10.5, এন্ড বাকি 6টির গড়, মানে বুঝতে পারছো কি বলতে চাইছি। 11টি সংখ্যা আছে, 5টি সংখ্যা, এখানে 6 নম্বর সংখ্যা, এখানে 5টি সংখ্যা, n5 লিখলাম, শেষের 5টি। তাহলে এই দুটোর গড়, এই এক্স সহ এটার গড় আছে 11.4, এই দুটোর গড় আছে 10.5। 6 নম্বর সংখ্যাটি কত, সবগুলো গড় দেওয়া আছে। তো এই অঙ্কটা আমরা কিভাবে করবো একটু খেয়াল করো, ঠিক আছে। না কিভাবে করবে, মূলত যেভাবে করা হয় সেটা হচ্ছে এটা গুণ এটা করা হয়, 6 গুণ 10.5 প্লাস 6 গুণ 11.4 মাইনাস 11 ইন্টু 10.5, তবে কোনো কিছু নয়। তো এখান থেকে তোমরা অনায়াসে ইউনিট ডিজিট মেথড, ইউনিট ডিজিট মেথডের সাহায্যে সহজেই কিন্তু অ্যান্সার বের করতে পারো। ইউনিট ডিজিট মেথড কি, দেখো 5 6 30, তাহলে 0, 4 4 24 মানে 4, এদিকে 9 1 কে 9, তাহলে এটা বিয়োগ এটা যোগ, তাহলে এটা 14 হচ্ছে, তাই না। 4 হচ্ছে, 4 মানে আমরা 1.4 লিখে দেবো, মাইনাস 0.9, তার মানে 0. তো কি আমাদের এখানে আছে। তোমরা ইউনিট ডিজিটটাও দেখে নিও, সমস্ত কিছু কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে, সমস্ত কিছু কিন্তু আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে। এবং প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে করা আছে, এমন নয় যে এই চ্যাপ্টারে দুটো অঙ্ক, ওই চ্যাপ্টারে দুটো অঙ্ক, এরকম করে নয়, প্রত্যেকটা চ্যাপ্টার পূর্ণাঙ্গভাবে করা আছে। যদি তোমাদের মনে হয়, অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করো। আমি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস সেট করাবো এবং নতুন বইয়ের সমাধান শুরু করবো। অলরেডি সুবিদেশের বইয়ের অনেক সমাধান আমরা করিয়েছি, নতুন কোনো একটা বইয়ের সমাধান শুরু করবো। তোমাদের উপর ছেড়ে দিলাম কোন বইয়ের সমাধান করবো। আমার কাছে যে বইগুলো আছে তাদের মধ্যে একটি হচ্ছে
কবি আল নূর স্যারের বই, আর দুই নম্বর হচ্ছে মানে ম্যাথ টিউটর, 2 নম্বর হচ্ছে কেসিনা। আর এই দুটো বাংলা বই আছে বোধহয়। ও চঞ্চল ঘোষ, এছাড়াও চঞ্চল ঘোষের বইটা তো আছেই। আর ইংরেজি বই আছে, ইংরেজি বইটা এখন আমি করাচ্ছি না, বা ঠিক আছে। যদি তোমাদের বিভিন্ন জিনিসের পিডিএফ প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে একবার জয়েন করো, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন করো। লিঙ্ক সব ডিসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্ক নিয়ে কোনো চিন্তা নেই। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের কোনো ব্যক্তিগত চাহিদা থাকলে সেটাও আমাকে জানিও, চেষ্টা করবো তোমাদের চাহিদাকে পূর্ণ করার। ওকে, তো সকলকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে সাবধানে থেকো, সুস্থ থেকো। আহ করোনা পরিস্থিতিতে তৃতীয় ঢেউ আসন্ন। তো এই পরিস্থিতিতে বাড়ির বিশেষ করে বাচ্চাদেরকে একদম অন্যদের সঙ্গে মিশতে দিও না। বাচ্চাদেরকে আটকানো এবার খুবই দুঃসাধ্য হয়ে পড়বে। আসল লড়াইটা এবার আমাদের শুরু হবে, কারণ আমরা বড়রা নিজেদের মন থেকে চাইলেই বাড়ির বাইরে না গেলেও যেতে পারি, কিন্তু বাচ্চাদেরকে ঘরের ভিতরে আটকে রাখা সত্যিই দুঃসাধ্য। এখন কি হবে আমি জানি, কি হচ্ছে সেটাও আমি বুঝতে পারছি। আসলে আমরা আমাদের বাড়ির প্রত্যেককেই টেলিভিশন রয়েছে, আমরা কি করব, সঙ্গে সঙ্গে ওকে টেলিভিশন বা মোবাইল হাতে দিয়ে দেবো, ব্যাস বাচ্চা সারাদিন খেতে থাকবে। এতে যে কত বড় ক্ষতি হবে সেটা ভাই শুধুমাত্র যারা এটা জানে তারা বুঝতে পারবে যে আসলে ক্ষতির পরিমাণটা কত হতে চলেছে। ঠিক আছে, শুধুমাত্র যে মানসিক ভাবে মানে শারীরিক ভাবে ক্ষতি হচ্ছে তা নয়, মানসিক ভাবে এতটা এফেক্ট করবে ভবিষ্যতে, এর জন্য আমাদেরকে ভীষণ ভুগতে হবে। কিন্তু এই পরিস্থিতিতে আমাদের কিছু করার নেই, চেষ্টা করবে প্রত্যেকেই। যে বাড়িতে বাচ্চা রয়েছে, বাচ্চাকে নিয়ে বিকেলে মাঠে, মাঠে ঠিক আছে, যেখানে কম লোক যায়, মাঠে ঘোরো। তাতে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে ও মানিয়ে নিতে শিখবে, প্রাকৃতিক পরিবেশকে ভালোবাসতে শিখবে, এবং এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবিলা করতে শিখবে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার। প্রত্যেকে বারবার আমার সঙ্গে থেকো, প্রত্যেকে আমার সাথে থেকো। ব্যাস আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।